কথা শুনতে পাচ্ছ? ওকে, তাহলে আমরা আগের দিন বৃহদন্ত পড়ছিলাম, বৃহদন্ত পড়ে শেষ করছি। তো আজকে আমরা বৃহদন্তের কাজ করব, আমরা মল উৎপাদন সম্পর্কে জানব এবং আমরা স্থূলতা নামক একটা টপিক আছে, ওই টপিকটা শেষ করব। ঠিক আছে ইনশাল্লাহ। তোমাদেরকে আজকের ক্লাস আমি রাতে 10টার আগেই শেষ করে দিব। বুঝতে পারতেছো ক্লাসটা ছোটো হবে, আজকের ক্লাস অফকোর্স ছোটো হবে, কারণ রাত 10টার দিকে তোমাদের একটা ক্লাস আছে, ফিজিক্স ক্লাস আছে। সো এই চাইলেও আজকে ক্লাস বড় করার সুযোগ নেই। ঠিক আছে, আজকে সারাদিন অনেক দৌড়াদৌড়ি করে ছিলাম। আমার আমার খালামণি সে অসুস্থ, তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি। তোমাদের ভাবি মানে আমার ওয়াইফ, ওকেও ডাক্তারের কাছে একটু নিয়ে যাওয়া লাগছিল, ওর একটু শরীরটা ভালো না। তো সারাদিন দৌড়াদৌড়িতে তারপরে হচ্ছে মাঝখানে আর কি এই ফাঁকে তোমাদের জন্য সময় বের করলাম ক্লাসটা নেওয়ার জন্য। ঠিক আছে, আমার এখান থেকে আবার ক্লাস শেষ করে আবার হাসপাতালের দিকে যেতে হবে। ঠিক আছে, সো একটু চাপের উপরে আর কি থাকা। তো যাই হোক, আমাদের সিলেবাস শেষ করতে হবে। আর বাইরে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু সাইকেল 5 শুরু হতে যাচ্ছে জানুয়ারির 5 তারিখ থেকে, নতুন বছরের 5 তারিখ থেকে সাইকেল 5 শুরু হতে যাচ্ছে। সো তোমরা সাইকেল 5-এ যারা যারা যুক্ত হবে না, যুক্ত হয়ে যায়। সাইকেল 5 খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে হচ্ছে যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। আর শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো কিন্তু ইউটিউবেও ওইভাবে করে ভালো কিন্তু ক্লাস কিন্তু বেশি একটা দেওয়া নাই। ইউটিউবে কিন্তু খুঁজলেও খুব বেশি একটা ক্লাস কিন্তু শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার সেভাবে পাওয়া যায় না। হ্যাঁ, তো এই জন্যে এই সাইকেলটা সবাই খুবই গুরুত্ব দিবা। ঠিক আছে, তো দেখো আমরা শুরু করি, আমরা আমরা আমাদের পড়া শুরু করি। যেটা প্রথম যে জিনিসটা বলছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রিয়া। ব্যাকটেরিয়াল ক্রিয়া, ব্যাকটেরিয়াল ক্রিয়াটা কি? ব্যাকটেরিয়াল ক্রিয়াটা এখানে বুঝাইছে যে আমাদের বৃহদন্তে কিছু ব্যাকটেরিয়া বসবাস করে। এই ব্যাকটেরিয়াগুলাকে নর্মাল ফ্লোরা বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো বৃহদান্ত্রে 500 রকমের মিথজীবী বসবাস করে। বৃহদান্ত্রে 500-এর অধিক মিথজীবী ব্যাকটেরিয়া বসবাস করে। পাঁচশের অধিক মিথজীবী ব্যাকটেরিয়া বসবাস করে। এইগুলাকে মিথজীবী ব্যাকটেরিয়া কেন বলতেছি আমরা? এগুলোকে আমরা মিথজীবী ব্যাকটেরিয়া বলতেছি কারণ এই ব্যাকটেরিয়াগুলো আমাদের কোনো ক্ষতি করে না, কোনো ক্ষতি করে না, বরঞ্চ ওরা থেকে আমাদের ভালো করে। ঠিক আছে, 500-এর অধিক। এর মধ্যে ধরো একটা ইকোলাই হচ্ছে তার মধ্যে একটা, তো এদেরকে নর্মাল ফ্লোরা নামে ডাকে। এদেরকে কি নামে ডাকে? নর্মাল ফ্লোরা। নর্মাল ফ্লোরা এই কারণে বলতেছে কারণ তারা নর্মালি থাকে, তারা কোনো ক্ষতি করে না, নর্মাল ফ্লোরা বলে তারা। ওকে, মৃতজীবী কারণ তারা আমাদের দেহের মধ্যে থাকতেছে, তাদেরও উপকার হচ্ছে আমাদের দেহ থেকে, তারাও আমাদের জন্য উপকার করতেছে। যেমন ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের দেহের মধ্যে, আমাদের বৃহদান্তে থাকে, ভিটামিন থেকে ভিটামিন কে এবং ভিটামিন B12 তৈরি করে। ঠিক আছে, তাহলে এরা কি করে? যেমন এক্সাম্পল হচ্ছে ইকোলাই, এক্সাম্পল হচ্ছে কি ইকোলাই, স্কারিশিয়া কোলাই, এ একটা নর্মাল ফ্লোরা আমাদের বৃহদন্ত্রে আছে। সে কি করে? ইকোলাই ব্যাকটেরিয়া বৃহদান্ত্রে ভিটামিন কে B12 এগুলো প্রস্তুত করে। ভিটামিন কে B12 এগুলো কিন্তু তারা কি করে? প্রস্তুত করে। তো এই যে এগুলো প্রস্তুত করতেছে এগুলো কিন্তু আমাদের জন্য ভালো। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা হইতে পারে বৃহদন্ত্রের কাজের মধ্যে। তারা আরও কিছু কাজ করে। তারা কি করে? খাদ্যের যে অংশটার মধ্যে কোনো কাজে লাগে না, র্যাফেজ বা আঁশ বা অপাচ্য অংশ, যেমন ধরো সেলুলোজের নাম তো তোমরা শুনছো,
সেলুলোজ খেয়ে কি আমরা হজম করতে পারি? গাছের পাতা বলো, সেলুলোজ বা গাছের পাতা এগুলো খেয়ে কিন্তু আমরা কি করতে পারি না, হজম করতে পারি না। কারণ আমাদের সেলুলোজ নামক কোনো এনজাইম নেই। সেলুলোজ নামক কোনো এনজাইম না থাকার কারণে কিন্তু আমরা গাছের পাতাকে হজম করতে পারি না। এই এনজাইম গরু ছাগলের আছে। গরু ছাগলের থাকার কারণে গরু ছাগল গাছের পাতা টাতা খায় বাঁচতে পারে, আমাদের তো নাই। তো আমাদের না থাকার কারণে এই সেলুলোজ টাইপের যে জিনিসগুলো আছে এইগুলোকে পচাইতে হয়। কি করতে হয়? এগুলোকে পচাইতে হয়। পচানোকে বলা হয় গাজন বা ফার্মেন্টেশন। ঠিক আছে, তাহলে এটাই সেলুলোজ। সেলুলোজ, তারপর হচ্ছে হেমি সেলুলোজ, যেগুলো কিনা গাছের পাতায় থাকে। হেমি সেলুলোজ, এদের হেমিসেলুলোজ ইত্যাদি ইত্যাদি অপাচ্য। অপাচ্য কারণ কি? এগুলো পরিপাক হয় না। অপাচ্য র্যাফেজকে, এগুলোকে র্যাফেজ নামে ডাকে। র্যাফেজকে তোমরা জানো, খাবারের আঁশ জাতীয় যে উপাদানগুলো আছে এগুলোকে র্যাফেজ বলে। ইত্যাদি র্যাফেজকে গাজন করে, গাজন বা পাচন করে, পাচন করে, যার করে এগুলোও মলে পরিণত হতে পারে। গাজন বা পাচন করে, এবং এই সময় কিছু গ্যাস উৎপন্ন হয়। এর ফলে কিছু গ্যাস উৎপন্ন হয়। কারণ কি? গাজন বা পাচন করে এরা গ্যাস আকারে মুক্ত করে। এই ব্যাকটেরিয়াগুলা গাজন বা পাচন করে এরা গ্যাস আকারে মুক্ত করে। তো গ্যাসগুলো কি কি? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, তারপরে হাইড্রোজেন সালফাইড গ্যাস। এই গ্যাস আকারে এইগুলা গ্যাস আকারে কি করে? মুক্ত করে। তো এইগুলো যখন গ্যাস আকারে মুক্ত হয়, এগুলো যখন গ্যাস আকারে মুক্ত হয় তখন কিন্তু আমাদের জন্য ভালো। ঠিক আছে, খাবারটাও পচে গেল, গ্যাস আকারেও মুক্ত হয়ে গেল। আর এই যে হাইড্রোজেন সালফাইড যে গ্যাস, এই হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণেই কিন্তু মলের গন্ধ। এটাই কিন্তু মলের গন্ধ, এটাই কিন্তু মলের গন্ধের জন্য দায়ী। মলের গন্ধের জন্য দায়ী। তাহলে মলের গন্ধের জন্য দায়ী কোন গ্যাস? হাইড্রোজেন সালফাইড গ্যাস। হাইড্রোজেন সালফাইড গ্যাস এগুলো কিন্তু মলের জন্য দায়ী। তো বৃহদন্তের যে কাজ, বাই দ্য ওয়ে একটু লিখে দিই আমি, এগুলো নলেজ, এটা সৃজনশীলে আসে, এটা কিন্তু সৃজনশীলে আসে। পাশাপাশি এমসিকিউতেও লাগে। এমসিকিউ তো কতটুকু লাগে না, তোমাদেরকে এম লিখে দিব, যেগুলোর পাশে এম লিখে দিব, যেগুলোর পাশে আমি এম লিখে দিব সেগুলো বুঝবে। এগুলো আমাদের কিসে লাগবে? নলেজে লাগবে। মানে কি? এমসিকিউতে লাগবে। এমসিকিউ মানে কি? এমসিকিউ, এম ফর এমসিকিউ। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস তোমাদের বই আবার লিখছে হাইড্রোজেন গ্যাস আকার আছে, তো হাইড্রোজেন গ্যাস বা হাইড্রোজেন সালফাইড গ্যাস দুটোই জেনে রাখো, একই কথা। ঠিক আছে, পাশাপাশি হাইড্রোজেন গ্যাস আকারও সেটা লিখে রাখো। হাইড্রোজেন গ্যাস আকারও ছাড়ে, হাইড্রোজেন গ্যাস, এটা তোমাদের বই যেটা লেখা আছে এটা লিখে রাখো, হাইড্রোজেন গ্যাস আকারে ছাড়ে। তাহলে এটা গেল ব্যাকটেরিয়াল ক্রিয়া। এই কাজগুলো কিন্তু করছে কি? ব্যাকটেরিয়া করছে কিন্তু কাজগুলো। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে এরপরে কি দিছে? এরপরে হচ্ছে শোষণ। দেখো, শোষণ কাজটা কার দায়িত্ব? ক্ষুদ্রান্তের জেজুনাম এবং ইলিয়াম। ক্ষুদ্রান্তের তিনটা অংশ, ডিজেআই বলছি না, ডিজেআই, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এর মধ্যে ডিউডেনামের মধ্যে পরিপাক হবে, ডিউডেনামের মধ্যে পরিপাক হবে। আর জেজুনাম আর ইলিয়ামের মধ্যে কি হবে? জেজুনাম এবং ইলিয়ামের মধ্যে কিন্তু শোষণ হবে। তাহলে ক্ষুদ্রান্তের ডিউডেনামে পরিপাক, জেজুনাম আর ইলিয়ামের শোষণ। ক্ষুদ্রান্তের তিনটা অংশ, বৃহদান্তের তিনটা অংশ, সিকাম, কোলন আর রেকটাম বা মলাশয়। এর মধ্যে সিকাম আর কোলনের শোষণ হয়, রেকটাম বা মলাশয়ে মল জমা থাকে। পায়ুতে আসলে তো নির্গতই হবেই। ঠিক আছে, মলাশয় নর্মালি মল জমা থাকে না, মলাশয় আসলে মল থেকে ইচ্ছা জাগে। তো ক্ষুদ্রান্ত থেকে যে জিনিসগুলো এখনো শোষণ হইতে পারে নাই তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে কি? পানি। যেটুকু পানি বৃহদান্তে আসে তার 70 থেকে 80% অভিস্রবণের মাধ্যমে শোষিত আকারে শোষিত হয়ে যায়। কি হয়ে যায়? শোষিত হয়ে যায়। ওকে, তাহলে বৃহদান্ত্রে যেই পানি আছে, বৃহদান্ত্রের 70 থেকে 80% পানি, বৃহদান্ত্রের 70 থেকে 80% পানি অভিস্রবণ প্রক্রিয়ায় শোষিত হয়। অভিস্রবণ প্রক্রিয়ায় শোষিত। এখন তোমাদের কাছে প্রশ্ন, কোনো জিনিস যদি শোষিত হয় তাহলে সেটা কোথায় যায়? বলো তো, কোনো জিনিস যদি শোষিত হয় তাহলে সেটা কোথায় যায়? বলো যদি কে পারে। কোনো জিনিস যখন শোষিত হয় তখন সেটা রক্তে যায়। ইয়েস, রক্তে ফিরে যায়। তার মানে পানিটা রক্তে যাবে। পানি শোষণ ক্ষুদ্রান্তেও হয়েছে, ক্ষুদ্রান্তের ডিজেআই, জেজুনাম আর ইলিয়াম এখানেও হয়েছে, কিন্তু বৃহদন্তের মধ্যে
বেশি, বৃহদান্ত্রের মধ্যে বাকি পানিটুকু হবে, 70 থেকে 80% পানিটুকু হবে। তারপর ক্ষরণ, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবা, তোমাদের গবলেট কোষের কথা মনে আছে? গবলেট কোষ, বৃহদান্ত্র গবলেট কোষ আছে। গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে। গবলেট কোষ কি ক্ষরণ করে? মিউকাস ক্ষরণ করে। তাহলে এখানেও আছে গবলেট কোষ, তারা কি ক্ষরণ করবে? মিউকাস ক্ষরণ করবে। তাহলে দেখো গবলেট কোষ কিন্তু আমরা ক্ষুদ্রান্তে পড়ছিলাম, তাই না? গবলেট কোষ আমরা ক্ষুদ্রান্তে পড়ছিলাম, এখানে আমরা কোথায় পড়তেছি? বৃহদান্ত্রের মধ্যেও কিন্তু আমরা গবলেট কোষ করতেছি। তাহলে এটাও কিন্তু একবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। গবলেট কোষ নিচের কোথায় পাওয়া যায়? পাকস্থলী, লিভার, বৃহদান্ত্র, মলাশয়। তাহলে বৃহদান্ত্রের মধ্যে নরমালি থাকে, হ্যাঁ, গবলেট কোষ থাকে। গবলেট কোষ থেকে মিউকাস ক্ষরণ করে এবং এটাকে লুব্রিক্যান্ট বলা হয়। তোমাদের কি লুব্রিক্যান্ট শব্দটা মনে আছে? লুব্রিক্যান্ট, হোয়াট ইজ লুব্রিক্যান্ট? কে বলতে পারবা? হোয়াট ইজ লুব্রিক্যান্ট? লুব্রিক্যান্ট কি? লুব্রিক্যান্ট হচ্ছে, বলো। লুব্রিক্যান্ট মানে হচ্ছে পিচ্ছিল কারক, যার কারণে পিচ্ছিল হয়, পিচ্ছিল কারক। লুব্রিক্যান্ট থাকলে তো পিচ্ছিল হবে, তাহলে তো মল নির্গত হতে পারবে না, মল নির্গতই হতে পারবে না, আটকে যাবে, তখন কোষ্ঠকাঠিন্য হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি মল উৎপাদন। মল উৎপাদন এখান থেকে মনে রাখবা কি কি? এখান থেকে মনে রাখবা প্রতিদিন প্রতিদিন 350 গ্রাম তরল মণ্ড থেকে, যে কথা লিখছি ভালো করে মনে রাখবা, প্রতিদিন 350 গ্রাম তরল মণ্ড থেকে পানি শোষিত হয়ে যায়। প্রতিদিন 350 গ্রাম তরল মণ্ড বৃহদান্তে আসে, সেখান থেকে পানি শোষিত হয়। পানি শোষিত হয় 135 গ্রাম আর্দ্র মল তৈরি হয়। 135 গ্রাম আর্দ্র মল তৈরি হয়। 135 গ্রাম আর্দ্র মল উৎপন্ন হয়। কি বললাম? প্রতিদিন 350 গ্রাম তরল মণ্ড থেকে 135 গ্রাম আর্দ্র মল তৈরি হয়। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কতটুকু আর্দ্র মল তৈরি হচ্ছে, কতটুকু মল তেল তৈরি হচ্ছে? 135 গ্রাম। কোন কোষের ক্ষরণ থেকে মিউকাস ক্ষরণ হচ্ছে? মিউকাস কোষ। কত পার্সেন্ট পানি কি প্রক্রিয়া শোষিত করতেছে? অভিশোভন প্রক্রিয়ায়। তাহলে এরা কি করতেছে? ব্যাকটেরিয়াগুলা গাজন বা পাচন করতেছে, ঠিক আছে? এবং তারা কি কি গ্যাস আকারে ছাড়তেছে? এই গ্যাস আকারে ছাড়তেছে। মলের গন্ধের জন্য দায়ী গ্যাস কোনগুলা? এগুলা। তাহলে এই জিনিসগুলো যেগুলো আমি এখন মার্ক করলাম, এগুলো পাশে এম লিখে দিচ্ছি, এগুলো এমসিকিউতেও আসবে। যেগুলো পাশে এম লিখে দিচ্ছি, এগুলো কোথায় আসবে? এমসিকিউতেও আসবে। যেগুলো পাশে এম লিখে দিলাম, এগুলো এমসিকিউতে আসে। মনে থাকবে? ডান। আর্দ্রমল মানে ভেজামল। আর্দ্রমল মানে ভেজামল। ভেজামল তো নর্মাল, তো মল তো একটু নরমই হয়, ভেজাই হয়, মানে সবসময় নরম মল। যেগুলা শুষ্ক মল, একটা আছে শুষ্ক মল। শুষ্ক মল মানে কষা, যেটাকে আমরা কষা হাগু বলি, কষা পায়খানা যেটাকে বলি আমরা আর কি, ওইটা। ওকে, আচ্ছা, এবার আমরা মল ত্যাগে চলে যাব। মল ত্যাগ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখান থেকে নর্মালি এমসিকিউ আসে জানার জন্য, এগুলো এমসিকিউর জন্য, হ্যাঁ, মেমোরাইজ। এখানে যে জিনিসগুলো পড়াবো এগুলো মেমোরাইজ, তার মধ্যে মেমোরাইজ এর মধ্যে কোন কোন জিনিসগুলো স্পেশালি জানতে হবে এগুলোকে আমি মার্ক করে দিব তোমাদেরকে আলাদাভাবে, মেমোরাইজ কি কি লাগবে। দেখো, মল ত্যাগের ইচ্ছাকে বলা হয় ডেফিকেশন। মল ত্যাগের ইচ্ছাকে বলা হয় ডেফিকেশন রিফ্লাক্স। রিফ্লেক্স মানে মনে আছে? প্রতিবর্ত ক্রিয়া। তাহলে মল ত্যাগের ইচ্ছাটা একটা রিফ্লেক্সের মধ্যে পড়ে, একটা প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ে। মলাশয়ের ভিতরে মল আসলে অবশ্যই সেটা ত্যাগ করার ইচ্ছা আসবে। একজন জিজ্ঞাসা করছে মল মানে হাগু পায়খানা। তাহলে মল ত্যাগের যে ইচ্ছা আমাদের হয়, এটা কেন হয়? মলাশয়ে মল আসলে মল ত্যাগের ইচ্ছা থাকবে, পায়ু দিয়ে বের হয়ে যাবে। তাহলে আমরা জানছি যে বৃহদান্ত্রের 3টা অংশ, সিকাম, কোলন আর রেকটাম বা মলাশয়। সিকাম থেকে কোলনে যাবে, কোলনের মধ্যে আবার 4টা অংশ, ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন, সিগময়েড কোলন নামক যে অংশটা আছে, এখানে সাময়িক সময়ের জন্য মলটা জমা থাকে।
সিগময়েড কোলনের সাময়িক সময়ের জন্য মলটা জমা থাকে, ওই সিগময়েড কোলন থেকে যখনই মলাশয়ে যায় তখনই কিন্তু মল ত্যাগের ইচ্ছা জাগে। আর মল ত্যাগের যখন ইচ্ছা জাগে তখন পেটের মধ্যে একটা চাপ পড়ে, আমাদের চাপ চাপ অনুভূতি হয়। তো এই জিনিসটায় এই যে যে মানে মল ত্যাগের যেই ইচ্ছা, যে চাপ লাগে, এটাকে মল ত্যাগের ইচ্ছা, এটাকে বলা হয় ডেফিকেশন রিফ্লেক্স। ডেফিকেশন বা ইজেশন দুটোই বলা হয়। ডেফিকেশন মানে মল ত্যাগ, আর রিফ্লেক্স, রিফ্লেক্স মানে এটা প্রতিবর্ত ক্রিয়া। তার মানে পায়ু মলাশয়ে যদি মল আসে, পায়ুতে তো বেরি হয়ে যাবে, পায়ু তো বাদই। মলাশয়ে যদি মল আসে, তোমার মল থেকে ইচ্ছা জাগবে, তুমি সেটাকে বেশি করে আটকায় রাখতে পারবা না। মলাশয়ে মল চলে আসলে তুমি সেটাকে বেশি করে আটকায় রাখতে পারবে না। অনেকে পারে, ওটা আর্ট, ওরা তাদের আর্ট, অনেকে পারে, ওটা হিসাব আলাদা। যারা মল ত্যাগের ইচ্ছা থাকার পরেও মল আটকায় রাখতে পারে, ওরা তাদের আর্ট, ওটা হিসাব বাদ দিই। ঠিক আছে, তো ডেফিকেশন রিফ্লেক্স বলে। তো এখন এখানে একটু আসি 7 নম্বরে, প্রক্রিয়া। মলত্যাগের প্রক্রিয়ার কথা বলছে। মলত্যাগের প্রক্রিয়াটাকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। মলত্যাগের প্রক্রিয়াটাকে, একটা হচ্ছে ঐচ্ছিক প্রক্রিয়া, একটা অনৈচ্ছিক প্রক্রিয়া, দুটোই হয়। তাহলে মলত্যাগের ক্ষেত্রে অনৈচ্ছিক প্রক্রিয়া হয়, মলত্যাগের ক্ষেত্রে অনৈচ্ছিক প্রক্রিয়াও হয়। এটা কোনটা? পেরিস্টালসিস। এখানেও পেরিস্টালসিস চলছে। তাহলে এক জিনিস খেয়াল করছো তোমরা, পেরিস্টালসিসের কথা মনে আছে তোমাদের? যারা নতুন তারা হয়তো একটু প্রবলেম হবে, বাট পুরাতনরা পেরিস্টালসিস কপটা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। পেরিস্টালসিস, পেরিস্টালসিস মানে কি? ক্রমসংকোচন পোষণ। তাহলে আমি একটু লাইটটা একটু কমাই, হ্যাঁ, স্টুডিওর। স্টুডিওর লাইটটা একটু কমাই দিলাম আমি, হ্যাঁ। পেরিস্টালসিসটা কি? পেরিস্টালসিস হচ্ছে ক্রমসংকোচন প্রসারণ প্রক্রিয়া। ক্রমসংকোচন প্রসারণ আমাদের অন্ননালী থেকে শুরু হয়েছিল এই প্রক্রিয়া। অন্ননালী থেকে শুরু হয়ে এটা আমাদের পায়ু পর্যন্ত আমরা পাইলাম। বুঝছো অবস্থা? পায়ু পর্যন্ত এই প্রক্রিয়া পাইলাম। হোয়াট ইজ পেরিস্টালসিস? পেরিস্টালসিস, সিটস না, সিস। পেরিস্টালসিস হচ্ছে একটা অনৈচ্ছিক প্রক্রিয়া। যে অনৈচ্ছিক প্রক্রিয়া, এটা আমাদের কন্ট্রোল নাই, যে অনৈচ্ছিক প্রক্রিয়ায় পৌষ্টিক নালীর মধ্যে, অর্থাৎ পরিপাক নালী, যে অন্ননালী থেকে শুরু করে এই নালীর ভিতরে ক্রমসংকোচন প্রসারণের মাধ্যমে, নালীটার ক্রমান্বয়ে সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তু সামনের দিকে অগ্রসর হয় এবং মিশ্রিত হয়। অন্ননালীর ভিতর দিয়ে আগাবে, পাকস্থলী দিয়ে মিশ্রিত হবে। প্রতি 15 থেকে 20 সেকেন্ড পর পর এরকম একটা পেরিস্টালসিস পাক খাবে। ক্ষুদ্রান্তের মধ্যে প্রতি 1 মিনিটে 1 সেন্টিমিটার করে সামনে আগাবে এবং এটা মলাশয় পর্যন্ত কাজ করবে। এখানে আমাদের কোনো কন্ট্রোল নাই, এটা অটোমেটিক হবে। এই জন্য এটা কি প্রক্রিয়া? অটোমেটিক হচ্ছে বলে এটা কি প্রক্রিয়া? অনৈচ্ছিক প্রক্রিয়া। এখানে আমাদের কোনো কন্ট্রোল নাই, এটাকে অনৈচ্ছিক প্রক্রিয়া বলে। এটা হচ্ছে পেরিস্টালসিস। এই অনৈচ্ছিক প্রক্রিয়াতে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। আরেকটা আছে ঐচ্ছিক প্রক্রিয়া। আরেকটা হচ্ছে কি? ঐচ্ছিক প্রক্রিয়া। ঐচ্ছিক প্রক্রিয়া মানে কি? যেটা আমাদের কন্ট্রোল আছে। দেখো আমাদের কন্ট্রোল কিভাবে আছে, একটা জিনিস খেয়াল করো। খুব জোরে যদি মল পায়, আটকে রাখতে পারবা? বলো, তোমার যদি খুব জোরসে মল ত্যাগের ইচ্ছা থাকে, তুমি কি খুব আটকে রাখতে পারবা? পারবা না। অনেকের আলাদা হিসাব আছে, ওরা বাদ। অনেক জোরে মল ত্যাগের ইচ্ছা থাকলে তুমি আটকে রাখতে পারবে না। ওটাই হচ্ছে অনৈচ্ছিক প্রক্রিয়া, অটোমেটিক হয়ে যাবে। বাথরুমে বসবে, অটোমেটিক মল তার মতো বের হয়ে যাবে। ঐচ্ছিক প্রক্রিয়া কি? অনেক সময় বের হতে চায় না মল, তো আমরা একটু প্রেশার দিই, ঠিক আছে, আমরা একটু প্রেশার দিই, ওইটা হচ্ছে ঐচ্ছিক প্রক্রিয়া। ঐচ্ছিক প্রক্রিয়া মানে ওই প্রেশারে, আমাদের প্রেশার, আমাদের প্রদত্ত প্রেশার, প্রদত্ত চাপ, কোথায়? উদরের চাপ। আমরা যে চাপটা দিই ওইটা, আর এই চাপ দিতে দুইটা পেশি লাগে। এই চাপ দিতে দুইটা পেশি লাগে। কি পেশি? ডায়াফ্রাম পেশি। দেখছো ডায়াফ্রাম পেশি এখানেও কাজ করতেছে। ডায়াফ্রাম পেশি, ডায়াফ্রাম পেশি কোনটা? ডায়াফ্রাম কোনটা বলো তো? এই যে বুক আর পেটের মাঝখানে যে পর্দাটা, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, বুক আর পেটের মাঝখানে, অর্থাৎ উদর গহ্বরের বক্ষ গহ্বরের মাঝখানে যে গহ্বরটা, এটা মধ্যচ্ছদা বলি, ওইটা এখানে হেল্প করে চাপ দেওয়ার জন্য। ওটা শুধু দম নিতে হেল্প করে তা না, চাপ দেয় নিচের দিকে একটু। আর একটা আছে উদরের পেশি, উদরের পেশি, উদরের নিম্ন পেশি, নিম্ন পেশি, অর্থাৎ আমাদের পেটের দিকে, পেটের নিচের দিকে যে পেশিগুলো আছে ওগুলো বুঝাইছে। আমাদের পেটের নিচের দিকে যে পেশিগুলো, আমরা চাপ দিই। ঠিক আছে। কোষ্ঠকাঠিন্য কি? মল ত্যাগের কষ্ট, মল ত্যাগে জটিলতা, এটাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য। মল ত্যাগের জটিলতা, এটাকে বলা হয় কি? কোষ্ঠকাঠিন্য। এটা আমরা জানি, মানে হাগু বের হইতে চায় না,
হাগু একদম কোষে আটকায় দাও, বাথরুমে যায় একেবারে। আরে কি যে কষ্ট, এই যে কি কষ্ট, এই কষ্টের কথা নাই বলি। আচ্ছা, বাচ্চারা দিনে 2 থেকে 3 এমনকি 4 বার মল ত্যাগ করে, প্রাপ্তবয়স্করা 1 থেকে 2 বার দিনে, দৈনিক। কে কতবার মল ত্যাগ করে? বাচ্চারা আরো বেশি বার করতে পারে, বাচ্চাদের মল ত্যাগ আরো বেশি বার হইতে পারে, ওইটার হিসাব আলাদা। ঠিক আছে, তাহলে কে কতবার মল ত্যাগ করে এটা একটু জাস্ট জেনে নিলাম। ওকে, তারপরে সহজ মল ত্যাগকে সহজ করে লুব্রিক্যান্ট। লুব্রিক্যান্ট, এই লুব্রিক্যান্ট হিসেবে কে কাজ করে? মিউকাস। এরা মলত্যাগকে কি করে? সহজ করে। আমাদের মলাশয় বৃহদান্ত্রের যে লুব্রিক্যান্ট আছে, আমাদের মলাশয় বা বৃহদান্ত্রের যে লুব্রিক্যান্ট, লুব্রিক্যান্ট মানে তো বুঝছো এই পিচ্ছিলকারক পদার্থ, এরা মলত্যাগকে সহজ করে। গন্ধর কারণে কারণে দায়ী কে? হাইড্রোজেন সালফাইড গ্যাস। এই হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণে মলের দুর্গন্ধ আমরা পাই। এই হচ্ছে মলত্যাগ সংক্রান্ত কথাবার্তা। এগুলো এমসিকিউতে আসে, এগুলো সব এমসিকিউ, এগুলো থেকে আলাদাভাবে কিছু লাগবে না। এগুলো থেকে তোমরা কি পড়বা? এমসিকিউ পড়বা। এগুলো থেকে অ্যাকচুয়ালি কি পড়বা? তোমরা এমসিকিউ পড়বা। মেমোরাইজ কি পড়বা? গন্ধ কিসের কারণে হয় মলের? মলের কোন কোন পেশি মলত্যাগের জন্য কাজ করে? মলত্যাগের প্রক্রিয়াটা কেমন? ঐচ্ছিক প্রক্রিয়া এবং পেরিস্টালসিস প্রক্রিয়া। মলত্যাগের ইচ্ছাকে কি বলা হয়? ডেফিকেশন বা ইজেশন রিফ্লেক্স বলা হয়। ডেফিকেশনও বলা হয়, ইজেশনও বলা হয়। এইগুলো এমসিকিউতে বেশি আসে। ডান, ক্লিয়ার, সহজ জিনিস, সব হয়ে গেছে। ওকে, তাহলে এই পর্যন্ত যদি আপনাদের হয়ে থাকে, তাহলে এখন আমরা একটু জাম্প করব। আচ্ছা, আমরা মেন বই একটু চাই, এই দেখেন বৃহদান্ত্র। এই বৃহদান্ত্রটা কালকে আমরা একটু দেখছিলাম, আজকে পুরোপুরি শেষ করি। এই যে বৃহদান্ত্র দেখেন, সহজ। বৃহদন্তে ইলিয়ামের পেছনে ডিউডিনাম, জেজুনাম, ইলিয়াম, এটা ক্ষুদ্রান্তের অংশ। ইলিয়ামের পর থেকে পায়ু পর্যন্ত মোটা নলাকার অংশকে এবং খাদযুক্ত অংশ, যে খাদযুক্ত, এটা একটু মনে রাখবেন। বৃহদন্ত কিন্তু যেরকম দেখেন, এই যে আপনারা তো আগের দিন অ্যানিমেশন দেখছিলেন তাই না? আগের দিন আপনাদের 3Dতে দেখাই দিছি না? তাহলে জানার কথা। ওকে, 3টা অংশ থাকে। এটা 1.5 মিটার লম্বা হয় এবং এর কয়টা অংশ থাকে? 3টে অংশ থাকে। সিকামের সাথেই কে থাকে? বার্মিহোম অ্যাপেন্ডিক্স। তারপরে ইউ আকৃতির কোলনের আকৃতি ইউ, থলে আকৃতির মলাশয়। ঠিক আছে, এবং সিকামের সাথে কে যুক্ত থাকে? অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে। কোলনের আবার 4টা অংশ: ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন, সিগময়েড কোলন। ভাইয়া যদি ডায়রিয়া হলে তো ওটা আলাদা হিসাব, ব্যাকটেরিয়াটাকে সব ডাইরেক্ট লাইন হয়ে যায়। ডায়রিয়া হলো ডাইরেক্ট লাইন, ডায়রিয়া মনে বলতে ডাইরেক্ট লাইন, অটো হয়ে গেছে, অটো। আচ্ছা, আসো ব্যাকটেরিয়াল ক্রিয়া পড়াইলাম একটু আগে, যেটা তোমাদেরকে। ব্যাকটেরিয়াল ক্রিয়ার মধ্যে বৃহদান্তে 500 রকমের মৃতজীবী ব্যাকটেরিয়া আছে। এটা দেখাও, 500 রকমের মৃতজীবী ব্যাকটেরিয়া বসবাস করে। এরা কি করে? গাজন এবং পাচন করে। কাদেরকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, অপাচ্য অংশকে ভেঙে অ্যাসিটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিডে পরিণত করে এবং কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং মিথেন গ্যাস উৎপন্ন করে। এটা দেখাও, ঠিক আছে? এখানে ভিটামিন কে, ভিটামিন B12 তৈরি করে। এগুলো দেখায় রাখো, বলছি তোমাদের একটু আগে এগুলো। শোষণ, এখানে একটা কথাই, ক্ষুদ্রান্ত থেকে অতিরিক্ত 70-80% অবিস্মরণের মাধ্যমে পানি শোষিত হয়। এছাড়াও ভিটামিন বি এবং ভিটামিন কেও শোষণ করে বৃহদন্ত্রে। আর এই যে ভিটামিন বি, ভিটামিন কে, এগুলো শোষণ করতে কিন্তু ওই যে মনে আছে গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর হেল্প করছিল। যাক, ক্ষরণ, গবলেট কোষ আছে, গবলেট কোষ কি করবে? মিউকাস ক্ষরণ করবে, পিচ্ছিলে রাখবে। যা সঞ্চয় টঞ্চয়ের দরকার নেই। মল উৎপাদনের মধ্যে মনে রাখবে ডেইলি 350 গ্রাম তরল মণ্ড থেকে 135 গ্রাম আর্দ্র মল উৎপন্ন হয়, আর তারপরে পায়ু আকারে পায়ু থেকে বের হয়ে আসে। ওকে, ডান। আচ্ছা, ডান। এবার আসি পরে দেখি আমরা কি আছে। মলত্যাগকে ডেফিকেশনও বলা হয়, ইজেশনও বলা হয়। একটু আগে তোমাদের যে কথাগুলো বললাম, ঠিক আছে? ফলিত মিউকাস লুব্রিক্যান্ট মলত্যাগকে সহজ করে।
সহজ করে। আচ্ছা, কয়েক ঘন্টা পর্যন্ত হইতে পারে। হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়, এর ফলে মল দুর্গন্ধযুক্ত হয়। ডেফিকেশন রিফ্লেক্স বলা হয়। তারপরে পেরিস্টালসিস হয়, মলকে নিচের দিকে ঠেলে। উদরের পেশি এবং ডায়াফ্রামের ঐচ্ছিক সংকোচনের ফলে পায়ুনালীর ভিতরের স্ফিংটার পেশি শিথিল হয় এবং মল পায়ুপথে বাইরে আসে। এই কথাটা মানে কি আমি একটু বুঝে দিয়েছি, একটু বুঝা যে উদর পেশি আর ডায়াফ্রাম পেশিতে যখন তুমি চাপ দিবা তখন পায়ুর মুখে একটা স্ফিংটার থাকে। স্ফিংটার মানে কি? পেশি বলা হয়, যেটা আটকায় রাখে মলকে। ওইটাও শিথিল হয়ে যায়, রিল্যাক্স হয়ে যায়, তখন ওটাও ওপেন হয়ে যায়, পায়ুর গেটটা ওপেন হয়ে যায়, তখন পায়খানা বের হয়ে আসে। এটাই বলছে। স্ফিংটার বলতে পেশি বলয় বোঝায়, যেমন কার্ডিয়াক স্ফিংটার ছিল, পাইলোরিক স্ফিংটার ছিল। এটা বলছে পায়ুনালীর ভিতরে স্ফিংটার পেশি শিথিল হয়। মানে কি? পায়ুনালী, পায়ুর যে স্ফিংটার একটা পেশির বলয়, পেশির রিংয়ের মতো, ওটা টাইট থাকে যাতে করে পায়খানা বের হয়ে না আসে। এটা একটা কিসের মতো? একটা ক্যাপের মতো বলতে পারো। ওইটা রিল্যাক্স হয়ে যায়। রিল্যাক্স হয়ে গেলে ওটা ওপেন হয়ে যায়, তখন পায়খানা বের হয়ে আসতে পারে। দিনে একবার কি দুইবার পূর্ণবয়স্ক মানুষ পায়খানা করে, আর শিশুরা কয়েকবার মলত্যাগ করে। ঠিক আছে, ডান? ক্লিয়ার? মলত্যাগ ক্লিয়ার। পরিপাক, শোষণ এগুলো দরকার নাই। এখন আমরা যে জিনিসটা পড়বো, এই জিনিসটা ভাই সৃজনশীলের জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। সৃজনশীল সুপার ডুপার ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে স্থূলতা। আমি তোমাদের আজকে 10টার মধ্যে ছেড়ে দিব, তোমাদের যেহেতু পরে ক্লাস আছে 10টার মধ্যে। আমি আজকে বেশিক্ষণ পড়াবো না। আজকে আমি নিজেই আমি আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, এক্সস্টেড। ঠিক আছে, তোমাদের চ্যাপ্টার শেষ করা লাগবে, আর ক্লাস মিস দিতে ভালো লাগে না আসলে। এটা আমার সব থেকে বড় দিক হচ্ছে যে কি, আমার ক্লাস মিস দিতে আমার নিজের ভালো লাগে না। ওকে, তা এখন যেটা আসবে এটা সৃজনশীলে খুব আসে, সেটা হচ্ছে কি? স্থূলতা। দেখো, স্থূলতা, এই স্থূলতার মধ্যে একটা সংজ্ঞা আমি এখান থেকে দেখাই। এই সংজ্ঞাটা খুব আসে, সিকিউ এর কতে আসে। সিকিউ এর কতে খেয়াল করো। আদর্শ দৈহিক ওজনের 20% বা তারও বেশি পরিমাণ মেদ দেহে সঞ্চিত হলে তাকে স্থূলতা বলে। এটা হচ্ছে স্থূলতার সংজ্ঞা। ডাইরেক্ট মুখস্থ। এগুলো 9 10 পড়া। আদর্শ দৈহিক ওজনের 20% বা তার থেকে বেশি পরিমাণ ফ্যাট যদি তোমার শরীরে জমা হয়, তাহলে এটারে বলবে স্থূলতা। ঠিক আছে? আর এই আদর্শ দৈহিক ওজন তুমি কেমনে মাপবা? এই দেহের ওজন সূচক দ্বারা বা বডি মাস ইন্ডেক্স দ্বারা তুমি আদর্শ দৈহিক ওজন মাপবা। তাকে খেয়াল করো, বডি মাস ইন্ডেক্সকে কি বলা হয়? দেহের ওজন সূচক। এমসিকিউ এর জন্য লাগবে। এটা সৃজনশীলের জন্য স্থূলতার সংজ্ঞা, আর এমসিকিউর জন্য যে বডি মাস ইন্ডেক্সকে বাংলায় দেহ ওজন সূচক বলা হয়। দেহের ওজনের সূচক। খেয়াল করো, বডি মাস মানে দেহ, বডি মানে দেহ, মাস মানে ভর, আর ইন্ডেক্স মানে ভগ্নাংশ। বডি মানে হচ্ছে দেহ, মাস বলতে আসলে ভর বোঝায়, তোমাদের বলছে ওজন, একই কথা। আসলে ওজন বলা উচিত না, এটাকে ভর বলা উচিত ছিল। আর ইন্ডেক্স মানে হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ আর সূচক একই, ভগ্নাংশ বা সূচক। বাংলা নামটা আসলে এইভাবেই আসছে, ঠিক আছে? এটাকে বিএমআই বলা হয়। তো বিএমআই আমরা না, আজকে বলতে অল্প পড়াবেন শুনে ভয় লাগতেছে ভাই। অল্পই পড়াবো আজকে, আমার শরীরে এনার্জি নাই। আজকে শরীরে সত্যি এনার্জি নেই আজকে। কতদিন তো অল্প বইলা 1.5 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছো না, আজকে ওই কাজ করবো না বাবা। আর তোমাদের তো 10টায় ক্লাস আছে, ক্লাস থর ইয়ে করা যাবে না। দেখো, আমরা এটা পড়ছি না ছোটবেলায়, বিএমআই এর সংজ্ঞা, বিএমআই এর সংকেত, আর বিএমআই এর একক বা কেমনে নির্ণয় করে। বিএমআই কি? বিএমআই হচ্ছে 9 10 যারা পড়ছো তো পড়ছো, 9 যারা পড়ো না তাদের জন্য আমি বলি। আচ্ছা, আমি এখানে এই পেজ নিয়ে বোঝাই। হ্যাঁ, বিএমআই বডি মাস ইন্ডেক্স, which is BMI. BMI is equals to একজন ব্যক্তির দৈহিক ভর, আমি এখানে ভর শব্দটা লিখলাম, এবং তার উচ্চতা, এর মধ্যে একটা পার্থক্য, কিন্তু এখানে উচ্চতাকে আমাকে স্কোয়ার করতে হবে। এটাও মাথায় রাখতে হবে, ভরটা থাকবে কেজিতে আর উচ্চতা থাকবে মিটারে। ভর থাকবে কেজিতে, উচ্চতা থাকবে মিটারে।
তাহলে এভাবে করে আমরা নির্ণয় করলে এর যে আমরা একক পাই সেটা হচ্ছে কি কেজি মিটার ইনভার্স 2। সৃজনশীল আসে কিন্তু এটা অঙ্ক দিয়ে দেয়, ডাইরেক্ট অঙ্ক দেয়। এখন এর অঙ্ক তোমরা পারবা না, আমার কি অঙ্ক করানোর দরকার আছে? এমসিকিউতে মাঝে মাঝে অঙ্ক আসে হঠাৎ। সৃজনশীলে এখনো পর্যন্ত আসলে মনে হয় কি এটা সৃজনশীলে চলে আসবে, বাট আসলে আসে নাই সেভাবে করে, অঙ্ক আসে না। আসলে আমরা করতে পারবো, হাতে ক্যালকুলেশন করে করতে পারবো। আর এখানে উচ্চতা নর্মালি মিটারেই দিয়ে দেয় তোমাদের বইয়ে। সো ধরো এমন হইতে পারে যে ভর দিয়ে দিল লাইক 56 কেজি আর উচ্চতা দিয়ে দিল হচ্ছে 1.67 মিটার। তো 1.67কে স্কোয়ার করবা। তোমার হাতে যদি কলম না থাকে তখন তুমি কী করবা? দেখো ধরো তোমার উচ্চতা বলছে 1.6 মিটার, 1.6 মিটার, তাহলে এটাকে তুমি কী করবো? 1.6 ইন্টু 1.6 করবা, 16 ইন্টু 16, 6 হাতে 3, 6 3 9, 6 16 96 না? আর এখানে হচ্ছে 16, 6 5 1, 156, 156, 2 ঘর আগে দশমিক 1.67 মিটার স্কোয়ার, 1.65, 1.56, সরি 1.56, রাইট? আচ্ছা, তাহলে 1.56 স্কোয়ার তো করলামই, তাহলে এটা আসলে 1.56। আর উপরে আমি কত কেজি বললাম? ধরো 60 কেজি বললাম, 60 না একটু বাড়াই দিই ধরো, তাহলে আমি বললাম 70 কেজি। পর কত বললাম? 70 কেজি। তাহলে এখন আমি ভাগ করবো 70 ভাগ 1.56, এটা চাইলে করা যায়, তুমি ক্যালকুলেটার ব্যবহার করতে পারো। এখন আমি আবার ইয়েতে কাঁচা, আমি আবার অঙ্কে কাঁচা, ঠিক আছে? কত হবে ক্যালকুলেটারে বের করে আমাকে বলো তো? 2.56 হবে না? 2.56। দেখছো আমি অঙ্কে কত কাঁচা? যারা প্রমাণিত আমি কত অঙ্কে কাঁচা, অঙ্কে যে আমি কি লেভেলের কাঁচা এটা প্রমাণিত। কত হবে এটা তুমি আমাকে করে জানাও, এটার কত হবে? এবং এখানে হবে কেজি মিটার ইনভার্স 2, কেজি মিটার ইনভার্স 2, কেজি মিটার ইনভার্স 2। এবং এখানে পরিমাণটা কত? দ্রুত ক্যালকুলেশন, 44.87, 44.87। আচ্ছা 44.87, এটাই তো রাইট? আমি কিন্তু জানি না, আমি তোমাদের মতো 27.34 তাই বলবো, 27.34 এখন ঠিক আছে, 27.34 এরকম একটা ভ্যালু আসবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বিএমআই। যে ব্যক্তির ক্যালকুলেশন করলা সেই ব্যক্তির বিএমআই হচ্ছে এটা। তুমি যে ব্যক্তির শরীরের দেহের ওজন নিয়ে ক্যালকুলেশন করলা, এটাই দিয়ে উদ্দীপক তৈরি হতে পারে, কুতুব সাহেবের উদ্দীপক এভাবে তৈরি হতে পারে। এখন ব্যাপারটা আমাকে বুঝতে হবে আসলে কোনটাকে কোন বিএমআই এর ভ্যালু কি ইন্ডিকেট করে, এটা তোমাদের এখন ভালো করে জানতে হবে যে কত বিএমআই এর মধ্যে থাকলে কি বোঝায়। এখন এখানে তোমাদের বইয়ের মধ্যে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা জানতে হবে। বিএমআই এর মান যদি 18.5-র নিচে হয়, 18.5 এর নিচে হয়, তাহলে এটাকে বলা হয় ওজনহীনতা, এটাকে বলা হয় হচ্ছে আন্ডারওয়েট। বাংলায় লিখে, ইংলিশে লিখে আন্ডারওয়েট। এই ব্যক্তি আন্ডারওয়েট, শরীর ওজন কম। এই মানটা যদি 18.5 থেকে 18.5 থেকে ভ্যালুটা কেমন থাকে? 24.9, মানে 25-এর একটু আগে, এভাবে শেষ হয় ভ্যালুগুলা, 24.99 বা 25-এর একটু আগে। তাহলে এটাকে বলা হয় নর্মাল ওয়েট। তাহলে এই ভ্যালুর ভিতরে যদি কারো থাকে তাহলে এটা হচ্ছে আদর্শ দৈহিক ওজন। সহজ কথা, এটাই আদর্শ দৈহিক ওজন, বা এটাকে আমরা বলতে পারি আদর্শ দৈহিক ওজন। এটাকে বলা হয় আদর্শ দৈহিক ওজন। এটাই ভ্যালুটা যদি 25 থেকে এর পরে 25 থেকে 29.99 চলে যায়, ওই যে একটু 0.1 বাদ রাখার লাগে আর কি, 99 চলে যায়, তখন এটাকে আমরা বলি এক্সট্রা ওয়েট। তো এটাকে আমরা কি বলি? তো এটাকে আমরা এক্সট্রা ওয়েট বলি। কি বলি ভাইয়া? এক্সট্রা ওয়েট, অতিরিক্ত ওজন। এই ভ্যালু যদি 30 থেকে 34.99 থাকে, তখন আমরা এটাকে বলি ফার্স্ট ক্লাস অফ ওবেসিটি বা ক্লাস 1 ওবেস। ক্লাস 1 ওবেসিটি। ওবেসিটি মানে কি? স্থূলতা। ওবেস মানে কি? স্থূল ব্যক্তি। ক্লাস 1 ওবেসিটি মানে স্থূলতা, বা এটাকে বাংলা বলা হয় প্রথম শ্রেণীর স্থূলতা। এই ভ্যালুটা যদি 35 থেকে 39.99-এ চলে যায়, তাহলে এটা হবে
ক্লাস 2 ওবেসিটি, ক্লাস 2 ওবেসিটি। আর এই ভ্যালুটা যদি 40-এর বেশি হয়ে যায়, 40-এর বেশি হয়ে যায় যদি এই ভ্যালুটা, তখন এটাকে বলা হবে 40 প্লাস লিখি, তখন এটাকে বলা হবে 40 বা প্লাস মানে 40 প্লাস, তো এটাকে বলা হবে ক্লাস 3 ওবেসিটি বা তৃতীয় শ্রেণীর স্থূলতা, ক্লাস 3 ওবেসিটি। তাহলে এখন একটু আগে যে ভ্যালুটা পাইছি এই ভ্যালুর সাথে তুমি ইয়ে করলে তুমি বুঝতে পারছো 27.34, তার মানে কি এক্সট্রা ওয়েটে আছে, তার মানে কি অতিরিক্ত ওজন হয়ে গেছে, সেখানে আদর্শ দৈহিক ওজনের মধ্যে নাই। এখন তার কি করণীয় না এটা তো তুমি এমনিই পারবা। অনেক সময় এই যে তোমার বিএমআই এর যে ভ্যালুটা, এই বিএমআই ভ্যালুটা মাঝে মাঝে 100-র উপরে চলে যায়, মাঝে মাঝে কি হয়ে যায় 100-র উপরে চলে যায়, ঠিক আছে, ওইটাকে বিভৎস স্থূলতা বা মরবিড স্থূলতা বলা হয়। 100-র উপরে চলে যেতে পারে, ওইটাকে তখন মরবিড ওবেসিটি বলা হয়, মরবিড ওবেসিটি বা বিভৎস ওবেসিটি, মরবিড ওবেসিটি বা বিভৎস ওবেসিটি বলা হয়। এটা তোমাদের বইয়ে আছে, পরে লেখা আছে। বাট স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়ার মধ্যে এই কয়টা থাকে, এই কয়টা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়ার মধ্যে থাকে, ঠিক আছে, এই কয়টাকে স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়ার মধ্যে আমরা রাখি। ওকে, আচ্ছা এখন দেখো এই যে যাদের এই পরের স্টেজে যারা যারা আছে, তোমাকে এরকম নির্ণয় করে বলতে পারে যে কোন স্টেজে আছে ব্যাখ্যা করো। পরের স্টেজে থাকলে তার এখন কি করণীয়, কেন এরকম হয়েছে, কি করণীয়। এখন এই যে যেই জিনিসগুলো তুমি পড়তেছো মেডিকেল সায়েন্সে, এগুলো নিয়ে যখন গবেষণা করে তখন এটাকে বলা হয় বেরিয়াট্রিক্স, 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 বেরিয়াট্রিক্স। হোয়াট ইজ বেরিয়াট্রিক্স? এটার সংজ্ঞাটা কিন্তু আসে সৃজনশীলের সিকিউ এর কতে, কিন্তু এই সংজ্ঞাটাও আসে, খুব আসে সিকিউ এর কতে, লিখে রাখো। বেরিয়াট্রিক্স কি? বেরিয়াট্রিক্স হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায়, চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতার কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ, চিকিৎসা, অস্ত্রোপচার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, এটাকে বলে বেরিয়াট্রিক্স। ঠিক আছে, আমি একটু বয়ে যাই। এই দেখো, এটা আমি তোমাদের বলছি কার সাইজ কেমন হবে, কিভাবে। এই যে এর মাত্রা যদি 50 থেকে 100 পর্যন্ত হয়ে যায় তখন তাকে এটাকে মরবিড স্থূলতা বা বিভৎস স্থূলতা বলা হয়। আচ্ছা এই দেখো, এই যেখানে চিকিৎসা, এই সংজ্ঞা লাগবে। চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতার কারণ, প্রতিরোধ, চিকিৎসা ও অস্ত্রোপচার সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বেরিয়াট্রিক্স বলে। অস্ত্রোপচার মানে অপারেশন। অনেক সময় এমন হয় যাদের স্থূলতা অনেক বেড়ে যায় তাদের সার্জারি করা লাগে, বেরিয়াট্রিক সার্জারি করা লাগে। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা জানবো স্থূলতার কারণে যে রোগ হয়। একটা আছে যে রোগ থাকলে স্থূলতা হয়, আর এখানে একটা জিনিস খুব প্যাচ লাগে, আমি এটা প্যাচটা ক্লিয়ার করে দিব। দেখো, স্থূলতার কারণে রোগ, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্থূলতার কারণে রোগ। খেয়াল করো, স্থূলতার কারণে রোগ, এটার মধ্যে প্যাচ লাগে, স্থূলতার কারণে রোগ। এটা আমি একদম আলাদা করে দিচ্ছি, একদম আলাদা করে দিচ্ছি। স্থূলতার কারণে তুমি কি কি রোগে ভুগতে পারো, এই রোগগুলা। ঠিক আছে, কি কি? করোনারি হৃদরোগ, করোনারি হৃদরোগ যার কারণে হার্টে ব্লক হয়, করোনারি হৃদরোগ। করোনারি হৃদরোগ কোনটাকে বলে? যে হৃদরোগ হার্টে ব্লক সংক্রান্ত যে হৃদরোগ, এটাকে করোনারি হৃদরোগ বলে, যার ফলে পরবর্তীতে হার্ট অ্যাটাক হয়। করোনারি হৃদরোগ। টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, ডায়াবেটিস, ডায়াবেটিস দুই টাইপের, টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1টাই কমন বেশি, টাইপ 2 এগুলো আমরা পরে আলোচনা করবো, আপাতত নাম জানো। তারপর হচ্ছে স্তন ক্যান্সার, মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে কি হইতে পারে? মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যান্সার হইতে পারে স্থূলতার কারণে, স্থূলতার কারণে। উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং লিভারের সমস্যা। উচ্চ রক্তচাপ, স্থূলতা যাদের আছে তাদের উচ্চ রক্তচাপ হয়ে যায়, উচ্চ রক্তচাপ হয়ে যায়, তাদের স্ট্রোক হয়ে যায়, তাদের লিভারে সমস্যা হয়ে যায়, তাদের লিভারে সমস্যা হয়ে যায়, তাদের পিত্তথলিতে পাথর হয়ে যায়, পিত্তথলির অসুখ হইতে পারে, পিত্তথলির অসুখ হইতে পারে, পিত্তথলিতে অসুখ হইতে পারে, তাদের তাদের স্লিপ অ্যাপনিয়া হইতে পারে, ঘুমের সমস্যা, স্লিপ অ্যাপনিয়া হইতে পারে, স্লিপ অ্যাপনিয়া। এমনকি মহিলাদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব হইতে পারে, বন্ধ্যাত্ব, ওই মহিলা বন্ধাও হয়ে যেতে পারে। যাদের যাদের স্থূলতা থাকে এই সকল পেশেন্ট মহিলারা কিন্তু সহজে মা হইতে পারে না। ঠিক আছে,
তারপর অস্টিও আর্থ্রাইটিস, বাতের সমস্যাও দেখা যেতে পারে। তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে স্থূলতা থাকলে যে রোগগুলা হয়, অর্থাৎ একজনের স্থূলতা আছে সে যে রোগে ভুগতে পারে, আর যে রোগ থাকলে স্থূলতা হয়, এখানে কিন্তু পার্থক্য, এখানে কিন্তু প্যাচ লাগে। কিন্তু এখন যেটা বলবো সেটা হচ্ছে যে রোগ থাকলে স্থূলতা হয়, যে রোগ থাকলে, যে রোগ থাকলে স্থূলতা হয় বা হতে পারে। তাহলে আগেরটা কি? একজন পেশেন্টের সে স্থূল, এর কারণে সে কি কি ডিজিজে ভুগতে পারে। আর এখন কি দেখতেছি যে তার স্থূলতা কোন কোন রোগের ফলে সৃষ্টি হতে, মানে একটা রোগ আছে এর ফলে এটা স্থূলতার দিকে যেতে পারে। সেটা কি? প্রথমটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটা মহিলাদের। পলিসিস্টিক ওভারি, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। পলিসিস্টিক ওভারি মানে বুঝতে পারতেছো ডিম্বাশয়, তার মানে অবশ্যই মেয়েদের হবে। পলিসিস্ট মানে অনেকগুলো সিস্ট হওয়া, ছোট ছোট সিস্ট হয়, সিস্ট থেকে পরে টিউমার হইতে পারে, হয়। তারপর কি? কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম। লেখো হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। হাইপো মানে নিচে, থাইরয়েড, থাইরয়েড গ্রন্থির কি কমে যাওয়া, নিঃসরণ কমে যাওয়া। যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা কিন্তু স্থূল হয়ে যায়। থাইরয়েড গ্রন্থির এমন, থাইরয়েডের ক্ষরণ যদি কমে যায় তাহলে একজন ব্যক্তি মোটা হয়ে যায়, আর থাইরয়েডের ক্ষরণ অনেক বেড়ে গেলে তখন সে শুকায় যায়। ঠিক আছে, অপোজিট কাজ করে থাইরয়েডের। তারপরে হচ্ছে আর কি হইতে পারে? কুশিং সিনড্রোম নামে একটা রোগ আছে, এর কারণে হইতে পারে কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম থাকলে সে মোটা হয়ে যেতে পারে, যে রোগ থাকলে মোটা হয়। এবার দেখব কিছু ওষুধ খাইলে পেশেন্ট মোটা হয়ে যেতে পারে, যে ওষুধের কারণে মোটা হইতে পারে, যে ওষুধ সেবনে, যে ওষুধ সেবনে স্থূলতা হতে পারে, হতে পারে, স্থূলতা হয় বা হতে পারে, হয় বা হতে পারে। যে ওষুধগুলো খাইলে একটা পেশেন্ট মানে আস্তে আস্তে মোটা হয়ে যেতে পারে, সেটা হচ্ছে স্টেরয়েড জাতীয় যত ওষুধ আছে, যত স্টেরয়েড জাতীয় ওষুধ আছে, স্টেরয়েড মেডিসিন, স্টেরয়েড, স্টেরয়েড মেডিসিন, স্টেরয়েড মেডিসিন। এই স্টেরয়েড মেডিসিন কারা কারা নেয়? যাদের হাঁপানি আছে তারা ইনহেলারের মাধ্যমে নেয়, যাদের হাঁপানি আছে, যাদের হাঁপানি আছে তারা ইনহেলারের মাধ্যমে নেয়। ব্যথার ওষুধ এগুলোর মধ্যে কি থাকে? স্টেরয়েড থাকে। স্টেরয়েড মানেই তোমাকে মোটা করে দেবে। এই স্টেরয়েডের অনেক নাম থাকতে পারে, কর্টিকোস্টেরয়েড তোমাদের বইয়ে দেওয়া আছে, শুধু স্টেরয়েড মনে রাখো। তারপরে অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিন, বিষণ্ণতা দূর করার ওষুধ, বিষণ্ণতা দূরীকরণ, বিষণ্ণতা দূরীকরণ যে ওষুধগুলো আছে যেগুলোকে অ্যান্টি ডিপ্রেসেন্ট বলা হয়, এগুলো খেলে মোটা হয়ে যায়। তা জন্ম বিরতিকরণ পিল, জন্ম বিরতিকরণ, বিরতিকরণ ওষুধ, এগুলো সেবনে মানুষ মোটা হয়। তারপরে হচ্ছে ডায়াবেটিসের ওষুধ, ইনসুলিন এবং ডায়াবেটিসের ওষুধ, ইনসুলিন, ইনসুলিন যে রেগুলার নেয় ধাপে ধাপে মোটা হয়ে যায়। ইনসুলিন ও ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, এইগুলা সেবন করলে একটা পেশেন্ট আস্তে আস্তে স্থূলতার দিকে চলে যায়। তাহলে এগুলো যে ওষুধ খাইলে মানুষ স্থূলতা হইতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে প্রথমে দেখলাম স্থূলতার কারণে যে রোগ হয়, প্রথমে দেখলাম কি? প্রথমে যেটা দেখলাম এটা আমরা হচ্ছে একটা ব্যক্তি স্থূলতার ফলে কি কি রোগে ভুগতে পারে সেটা দেখলাম। তারপর দেখলাম স্থূলতা মানে, তারপর যেটা দেখলাম সেটা কি? যে রোগ থাকলে স্থূলতার দিকে যাইতে পারে, এখানে দেখলাম। তারপর দেখলাম যে ওষুধগুলো সেবন করলে আস্তে আস্তে পেশেন্ট, যে ওষুধগুলো সেবন করলে আস্তে আস্তে পেশেন্ট কোথায় যেতে পারে? স্থূলতার দিকে যেতে পারে। ধাপে ধাপে আমরা এই জিনিসগুলোকে দেখলাম। ওকে, তিনটা ধাপে আমরা এই জিনিসগুলোকে দেখলাম। এবার দেখব কি কি চিকিৎসা স্থূলতার রোগীকে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো তোমাদের বইয়ের মধ্যে বেশ কটা ওষুধের নাম লিখছে, এগুলো পড়ার দরকার নাই। ওষুধ আসলে আমি কখনোই এই বই দেখে ওষুধ শেখার কথা আমি কখনো তোমাদেরকে সাজেস্ট করি না। যে যে ওষুধ, যে মেডিসিন বা যে মেডিকেশন তোমাকে দেওয়া যেতে পারে, মেডিকেশন,
মেডিকেশন। মেডিকেশন মানে এখানে কী কী চিকিৎসা বা ওষুধ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে জিআই হরমোন ব্যবহার। জিআই হরমোন, জিআই শব্দটা আসে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল থেকে। গ্যাস্ট্রো মানে পাকস্থলী, ইন্টেস্টাইন মানে তো জানোই, তো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল কিছু হরমোন আছে। এই হরমোন মানে এই হরমোনগুলা স্থূলতা হ্রাসের ম্যাজিক বুলেট হিসেবে কাজ করে। মানে এই হরমোনগুলা প্রয়োগ করে স্থূলতা অনেকাংশেই কি করা যায়, অনেকাংশেই স্থূলতাকে কন্ট্রোল করা যায়। এই জন্য এগুলোকে ম্যাজিক বুলেট বলা হয়। এই জিআই হরমোনকে, এই জিআই হরমোনগুলোকে ম্যাজিক বুলেট নামে ডাকা হয়। জিআই হরমোনগুলোকে ম্যাজিক বুলেট নামে ডাকা হয়। ম্যাজিক বুলেট, ম্যাজিক বুলেট, বুলেটের মতো কাজ করে, খুব দ্রুত কাজ করে, এই জন্য এই হরমোনগুলোকে ম্যাজিক বুলেট বলে। ঠিক আছে, অনেক সময় ওষুধে কাজ করা হয় না, তখন কি করতে হয়, তখন স্থূলতা না কমলে সার্জারির দিকে যেতে হয়। সেগুলো কি সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারির দিকে যেতে হয়। ল্যাপারোস্কোপিক সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি। হোয়াট ইজ ল্যাপারোস্কোপিক সার্জারি? ল্যাপারোস্কোপি, ল্যাপারোস্কোপি, অনেক সার্জারি ল্যাপারোস্কোপি পদ্ধতিতে করা হয়। ল্যাপারোস্কোপি হচ্ছে সেই সকল সার্জারি যেখানে একটা ছোট ছিদ্র করে দেহের মধ্যে বড় বড় অপারেশন করা হয়। ছোট ছিদ্র করে সেই ছিদ্রের ভিতরে ক্যাথেটার ঢুকে বড় বড় অপারেশন, সেই ছিদ্র দিয়ে লেজার দিয়ে ফ্যাট গলায় ফেলা হয়, এটাকে ল্যাপারোস্কোপিক সার্জারি বলে। অনেক সময় এটা করা যায় তখন গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করা হয়, তখন গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করা হয়। গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি, গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করা হয়, এটা একটা সার্জারির নাম, গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি। তারপরে কি গ্যাস্ট্রিক স্লিপ, এটাও ব্যবহার করা হয়। গ্যাস্ট্রিক স্লিপ, গ্যাস্ট্রিক কি সার্জারি, গ্যাস্ট্রিক স্লিপ সার্জারি, SLEEVE, গ্যাস্ট্রিক স্লিপ সার্জারি করা হয়। এগুলো হচ্ছে অপারেশনগুলোর নাম, এগুলো কিসের নাম, অপারেশনগুলোর নাম। ওকে, তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, এগুলোর মধ্যে কিন্তু অনেক প্যাচ লাগে, আমি একসাথে করে দিলাম। তোমাদের বইয়ের মধ্যে অনেক প্যাঁচায় এইদিকে সেদিকে আওলায় ফাওলায় লেখা, আমি একসাথে করে দিছি। এটা কি কোলেস্টেরল স্টেরয়েড? হ্যাঁ, ওই স্টেরয়েডই। কোলেস্টেরলও এক ধরনের স্টেরয়েড, স্টেরয়েডের সাথে যদি ওএস বা অ্যালকোহলমূলক যুক্ত হয় তখন সেটাকে বলে স্টেরল, যেমন কোলেস্টেরল। ভাই আজকের ক্লাস আমার কাছে কি বইয়ের মতো লাগতেছে। আচ্ছা, কেন লাগতেছে? আজকের ক্লাস তো মজার জিনিস, আসো একটু মজা দিই তাহলে, আসো মজা দিই। সৃজনশীল যেখানে আসে, যে ধরো এইভাবে আসবে যে কুতুব সাহেব ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বললেন যে আপনার শরীরের অবস্থা খুবই খারাপ, আপনার আদর্শ দৈহিক ওজনের থেকে আপনি অনেক উপরে চলে গেছেন, আপনি স্থূলতার প্রথম স্তরে আছেন, হ্যান ত্যান হ্যান ত্যান হ্যান ত্যান বললো। এখন প্রশ্ন আসলে এরকম যে কুতুব সাহেবের এই কারণ হওয়ার পিছনে কারণ কি, এই অবস্থা হওয়ার পিছনে কারণ কি, কেন, কি কি কারণ? প্রথমত জিনগত, 80% স্থূলতা প্রধান কারণ হচ্ছে জিনগত, এগুলো কিন্তু সৃজনশীলে আসে, তারপরে সৃজনশীলের মতো করে পড়বো আমরা। তাহলে স্থূলতার 80% কারণ, 80% ব্যক্তির স্থূলতা হয়েছে জিনগত কারণে, অর্থাৎ তার ফ্যামিলি এরকম মোটা, সেও মোটা। দেখবা ফ্যামিলিতে মেম্বার যারা মোটা তারা মোটামুটি সবাই মোটাই হয়, এটা একটা কারণ। তারপরে কি আছে, পারিবারিক জীবনযাত্রা, এটা তো স্বাভাবিক, পারিবারিক জীবনযাত্রা। এখন তোমাদের ফ্যামিলির সবাই খালি খায় বার্গার আর পিৎজা, ঠিক আছে, শাকসবজি তারা খায় না, দামি রেস্তোরাঁয় খাবার খায়, তো তোমাদের হবে না তো অন্য কারো হবে। তারপর যে অতিরিক্ত আবেগ, বিষণ্ণতা, আশাহীনতা, ক্রোধ, একঘেয়েমি, বিরক্তিকর জীবনযাপন, আবেগ, ঠিক আছে, ইমোশনস অনেক বেশি, সেকা খায় বেকা হয়ে গেছে, বাসা থেকে বেরোয় না, সারাদিন ঘরে বসে আর খায়, খাওয়া দাওয়া তো চালানো লাগবে, এটা তো মোটা হবেই। তারপর কর্মক্ষেত্র, এটা বড় কারণ, কর্মক্ষেত্র একটা বড় কারণ। তুমি এমন একটা জায়গায় জব করো যে তোমার সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে গাড়িতে করে তুমি অফিসে যাও, অফিসে বসো, অফিসে বসে ল্যাপটপে গুতাও, কম্পিউটারে গুতাও, ঠিক আছে, দুপুরবেলা খাওয়া হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই অথবা কাচ্চি বিরিয়ানি, বিকালবেলা আবার অফিসের গাড়িতে করে বাসায় চলে আসো, আয়সা হাতে রিমোটটা নিয়ে, হাতের মধ্যে বড় বড় চিকেন ফ্রাই নিয়ে বা ভাজা পোড়া নিয়ে তোমার বসো তুমি, আর টিভি দিয়ে রিমোট দেখো, কোনো অ্যাক্টিভিটিস নাই তোমার, রাত্রেবেলা ভরপুর কিছু খায় বা কিছু না খায় তুমি ঘুমায় যাও। তুমি মোটা হবো না থেকে অন্য কেউ মোটা হবে? হ্যাঁ, তুমি তো মোটা হবা, তো এটা কারণ। এখন এইবার যে কয়েকটা কারণ লিখছে এগুলো আসলে আমি বুঝি না, আমি মাথায় ধরে না কেন। মানসিক আঘাত, দুঃখজনক ঘটনাবলী, শারীরিক মানসিক অত্যাচার, পিতামাতা হারানোর বেদনা, স্বজন হারানোর বেদনা, স্বজন হারানোর বেদনা আমি কি জানি, তুমি কি জানো? স্বজন হারানোর বেদনা আমার মতো কয়জন জানে? এই স্বজন হারানোর বেদনা, ঠিক আছে,
বৈবাহিক বা পারিবারিক কোনো প্রবলেম, তো এরকম প্রবলেমে নাকি মানুষ মোটা হয়ে যায়। আমি তো দেখছি উল্টা হয় রে ভাই, উল্টা হয় ভাই। এটা কেমন কথা যে ডিপ্রেশনে পড়ে গেছে, সেকা খায় বেকা হয়ে গেছে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে দিছে, বাইরেই বের হয় না, কিন্তু সে খাওয়া দাওয়া ঠিক রাখছে। খানা পারেগা, ওই দেখো খাচ্ছে, ঠিক আছে, খানা পারেগা, সব কুছ भाड़ में जाए, मैं खाऊंगा, मैं जी भर के खाऊंगा, जीना का है 2 दिन, বাকি হে খানে কা দিন। হ্যাঁ, মানে এটা কেমনে ভাই, আমার তো মাথা ধরে না। যার সেকা খায় বেকা হয়েছে, স্বজন হারানোর বেদনা, সে তো খাওয়া দাওয়া ভুলে যাবে, পারিবারিক সমস্যা বৈবাহিক সমস্যা খাওয়া দাওয়া ভুলে যাবে, সে সে কেন আসবে? হ্যাঁ, আজব তো। তবে বিশ্রাম, হ্যাঁ সারাদিন বিশ্রাম থাকলে ঠিক আছে। আমি বুঝি না আসলে গাজী আজমল স্যার কি বুঝাতে চাইছে এখানে। বিশ্রাম, বাসায় বসে বসে রিমোট কন্ট্রোল, টিভি, ইন্টারনেট ব্রাউজার, কম্পিউটারের খেলা, গেম ইত্যাদি, কায়িক পরিশ্রম করেন। এটা একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে কোভিড-19 টাইম। কোভিড-19 টাইম এটা একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে। ঘরে বসে থাকতে থাকতে কত মানুষ যে মোটা হয়ে গেছে, আর শুকাইতে পারলো না। লিঙ্গভেদে পুরুষের থেকে নারীরা একটু মোটা হয়ে বেশি, ঠিক আছে। নারীদের দেহে মেদ জমার সম্ভাবনা একটু বেশি থাকে, এই লাইনটা দাগায় রাখো। গর্ভাবস্থায় 54 থেকে 6 পাউন্ড ওজন এমনি বেড়ে যায়, এটা একটা স্বাভাবিক দিক। নিদ্রাহীনতা, না ঘুমাইলে মানুষ 6 ঘন্টার কম ঘুমাইলে মানুষ নাকি মানে মোটা হয়ে যাবে। তাহলে তো এই দুনিয়ার সব থেকে মোটা ব্যক্তি থাকতাম আমি, ঘুমাই না ভাই। না ঘুমাই তো খাওয়ার রুচি চলে যায়, খাইতে ইচ্ছা করে না। যেমন কালকে রাতে আমি ঘুমাইতে পারি নাই, কালকে রাতে আমি ঘুমাইতে পারি নাই। সকালবেলা আমার এক বন্ধুর আজকে ফ্লাইট ছিল, সে নেদারল্যান্ড চলে গেছে দেশের বাইরে, তো ওরা বিদায় দিয়ে আসতে হবে। সকালবেলা 6টার সময় এয়ারপোর্টে গেছে, রাতে ঘুমাইতেই পারিনি, সারাদিন আসা খাইতে পারিনি। আইসা পরে ঘুমাইছে অল্প একটু, বাট খাইতে পারিনি সারাদিন, ঠিক আছে। কেমনে খাবো ভাই, খাইতে ইচ্ছা করে না, পেট ভরা ভরা লাগে, বমি বমি লাগে। হ্যাঁ, তো মানে নিদ্রাহীন হইলে যদি মানুষ মোটা হয়ে, সব থেকে মোটা থাকতাম আমি, ঘুমাই না। তারপরে এইটা কি ভাই, কেমনি কি ভাই, শিক্ষার অভাব। আজ পর্যন্ত দেখছো কোনো রিক্সা চালকরা মোটা হইতে? আজ পর্যন্ত দেখছো কোনো দিন মজুর শ্রমিকরে স্থূলতা হইতে? কারা কারা দেখছো বলতো? বনানী, তারপরে যে ডিওএসএইচ, তারপরে বসুন্ধরা আবাসিক, তারপরে হচ্ছে মতিঝিল, গুলশান, তারপর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, এইসব জায়গায় যে কাদেরকে আমরা দেখি, ওইসব জায়গার যারা গায়ে খেটে কাজ করে তারা মোটা হয় নাকি গাড়ি দিয়ে নেবো না আমি এটা খাবো না, আমি এটা খাবো না, না না মাম্মি আমি চিকেন ফ্রাই ছাড়া খাবো না, এই ফ্লেভারটা ভালো না মাম্মি, আমার কষ্ট হচ্ছে, আমার গাড়ি কল দাও তাড়াতাড়ি নিচে, আমার উঠতে কষ্ট হচ্ছে, কিন্তু আজকে বার্গারটা অনেক মজা ছিল আম্মু, মামি আমি এটা খাবো না, আমার মেয়োনিজ কম হয়ে গেছে, একটু মেয়োনিজ দাও না, আমি আজকে চিজ বার্গার, না আমি আজকে সাফ, এরা মোটা হবে না দেখি ওরা মোটা হবে। হ্যাঁ হ্যাঁ রে, বুঝি না, আমার মাথায় ধরে না কি। সুস্বাস্থ্য সম্পর্কে ধারণা থাকে, সুষম খাদ্য সম্পর্কে জ্ঞানের অভাবে, স্থূলতার ক্ষতিকর প্রভাব সম্পর্কে না জানার কারণে স্থূলতা দেখা যায়। ভাই ঠিক আছে, কথা ঠিক আছে যে সে স্থূলতার খারাপ দিক সম্পর্কে জানে না বলে, ভাই যে ব্যক্তি আজ পর্যন্ত মোটা হয়েছে তারা প্রত্যেকে জানে মোটা মোটা খারাপ। যে ব্যক্তি মোটা হয়েছে তারা প্রত্যেকেই মোটামুটি জানে, 90% জানে যে মোটা খারাপ। আজ পর্যন্ত আমি কাউরে দেখি নাই যে কোনো দিন মজুর স্থূলতা হয়েছে। দেখছি এই যে ও মেয়োনিজটা কম হয়ে গেছে, মেয়োনিজে মিষ্টি কম হয়ে, আমি আমি ডায়েট কোক খাই, আমি 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 প্রতিদিন জগিং করি, জগিং করে এসে কোক খাই, এরাই মোটা হয়। ঠিক আছে, শিক্ষার অভাবে নাকি মোটা হয়েছে, কেমনি আমার মাথায় ধরে না কি লিখছে এগুলা। অসুখ তো বলছি তোকে, তোমাদের অসুখ আর ওষুধ আর অসুখ এটা তোমাদের বলে দিচ্ছে যে এইগুলাই পলিসিস্টিক ওভারি সিনড্রোম, কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম এগুলো বলে ফেলছি। তারপরে কর্টিকোস্টেরয়েড বিষণ্ণতা দূর করার ওষুধ, হিমোগ্লোবিন ওষুধ, এগুলোর কারণে মানুষ মোটা হয়, এগুলো তো বলেই ফেলছি, এটা ঠিক আছে। এগুলো এগুলো গুরুত্বপূর্ণ, এই পার্টগুলো গুরুত্বপূর্ণ, এই পার্টগুলোর পাশে এম লিখে রাখো, এগুলো এমসিকিউতে আসে। বাকি আগের কাহিনীগুলো মানে যাচ্ছে তাই আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে স্বাস্থ্যগত সমস্যা, এগুলো লাগবে না। স্থূলতার প্রতিরোধ, এটাও আসে মাঝে মাঝে। এখন কুতুব সাহেব কি করতে পারেন, এখন কুতুব সাহেব কি করবেন?
কর্মক্ষেত্র ছেড়ে দিবেন, রিক্সা চালানো শুরু করবেন, গায়ে খেটে শ্রমিক মজুরের কাজ করবেন, বার্গার খাবেন না, প্রতিদিন দৌড়ে দৌড়ে অফিসে যাবেন। হ্যাঁ, সম্ভব না, সম্ভব না। দেখো নিয়মিত ব্যায়াম, হ্যাঁ প্রতিদিন 25 থেকে 30 মিনিট হালকা ব্যায়াম বা হাঁটা দরকার। স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, ঠিক আছে ফাইন। তারপরে খাদ্য নিয়ন্ত্রণ, এটা তো স্বাভাবিক, চর্বিযুক্ত খাবার নিয়ন্ত্রণ করতে হবে, সব থেকে বড় কথা অ্যালকোহল নিয়ন্ত্রণ করতে হবে, লোভনীয় খাবার পরিহার করতে হবে, এদের ওজন নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, ফল ও শাকসবজি খাইতে হবে। ফল ও শাকসবজিতে কার্বোহাইড্রেট থাকে এবং এরা সহজেই পরিপাক হয়ে যায়। অব্যাহত প্রয়াসী হয়, এ কি চিজ হ্যাঁ ভাই, মনে হয় মেডিটেশন কইরা কোনো কোর্স করে এসে মনে হয় এটা এটা লিখছিল, অব্যাহত প্রয়াসী হওয়া। বাপরে, দেহের ওজন বৃদ্ধিরোধের জন্য যে ব্যবস্থা নেওয়া হয় তা অব্যাহত রাখার জন্য প্রয়াসী হওয়া, এরূপ ব্যবস্থা যত্নবান হলে দীর্ঘমেয়াদী সাফল্য। প্রয়াসী হওয়া মানে কি রে ভাই? বিনোদন, বিনোদনে যাইতে হবে, খেলতে হবে, দৌড়াইতে হবে, ইন্টারনেটে না, ভিডিও গেমে না যায় বাইরে দৌড়াদৌড়ি করতে হবে। ভালো কথা লিখছে। কিটোজেনিক ডায়েট আমি কখনোই সাজেস্ট করি না, এটা পড়ারও দরকার নাই। এই কিটো ভেগান, কিটো ভেগান এগুলো যে কেন গাজী মুসাদ দিয়ে রাখছে, কিটো ভেগান অ্যাভয়েড করবা, কিটো এবং ভেগান এগুলো অ্যাভয়েড করবা, কিটো অ্যান্ড ভেগান এবং বিভিন্ন ডায়েট সিস্টেম আছে, কিটো অ্যান্ড ভেগান ডায়েট, এগুলো আজকাল খুব চলতেছে। হ্যাঁ, কিটোজেনিক ডায়েট, ভেগান ডায়েট এগুলো আজকাল খুব চলতেছে। এই অনলাইনে এগুলো খুব প্রমোশন হয়, ইউটিউবে বিভিন্ন জায়গায় খুব প্রমোশন হয়। এগুলো এগুলো ট্রাই করবো না, কিটো ভেগান খুবই ক্ষতি করে এগুলো, আমি বলে দিচ্ছি, ট্রাস্ট মি, এগুলো ট্রাই করবো না। তোমাদের ফ্যামিলিতে যদি কেউ যে কেউ কিটোজেনিক ডায়েট করে, ভেগান করে, প্লিজ তাদেরকে না করে দিবা, এগুলো থেকে দূরে আসতে। তুমি জানতেও পারবে না কতটা ক্ষতি তোমার এখানে করতেছে। ওকে, কিটো ভেগান বাদ। এইসব কিটো ভেগান নিয়ে যারা অ্যাড দেয় তারা একটা এজেন্ডা নিয়ে কাজ করে, বুঝছো, এগুলা কাজ নেই পারা। নর্মাল ডায়েট করবা, ঠিক আছে, ফ্যাট কমাই দিবা, ক্যালোরি বার্ন করবা, দ্যাটস এনাফ। ক্যালোরি বার্ন করবা, এক্সারসাইজ করবা, যারা একটু মোটা সমস্যায় ভুগতেছো অনেক বেশি ক্যালোরি বার্ন করবা, এক্সারসাইজ করবা, দৌড়ঝাঁপ করবা, ঠিক আছে, রেগুলার এক্সারসাইজ করবা, জিমে যাওয়া দরকার হলে, আর হচ্ছে খাবার কমাই দিবা, শেষ, খাবার কন্ট্রোলে নিয়ে আসবা। এইসব কিটো ভেগান দরকার নেই, এগুলো কিটো ভেগান অনেক ক্ষতি করে, লং টাইম খুব খারাপ এফেক্ট করে। এগুলো নিয়ে আরেকদিন আলোচনা করবো, কিটো ভেগানের ক্ষতিকর, এগুলো আমি পড়াইতেও চাই না। তারপর হচ্ছে ওষুধ সেবন, ওষুধও পড়াইতে চাই না, এইসব মানে এইসব কাওয়া ডাক্তারির দরকার নাই, ঠিক আছে, হ্যাঁ বই পড়ে এই কাওয়া ডাক্তারি করার কোনো দরকার নাই। ওকে, তারপর হচ্ছে জিআই হরমোনের ব্যবহার, এটা পড়াই ফেলছি, বেরিয়াট্রিক সার্জারি এগুলো পড়াই ফেলছি, এই যে বেরিয়াট্রিক সার্জারি, বুঝছোই তো। গেল কিছু রোগের নাম দেওয়া আছে, তোমার নিজেরা পড়লেই পারবা, ঠিক আছে, পাকস্থলীর আলসার নিজেরা পড়লেই পারবা, পড়তে হবে, এগুলো পড়তে হবে কিন্তু। হ্যাঁ, তারপরে পিত্তথলিতে, পাশে আমি পড়াই দিব না, এগুলো সমস্যা নেই, এগুলো কিছু জিনিস বাকি আছে। অ্যাপেন্ডিসাইটিস তো পারবাই, অ্যাপেন্ডিসাইটিস পড়লেই পারবা, একটু পড়াই দিই, দেখো অ্যাপেন্ডিসাইটিস অলরেডি পড়াই দিছি। অ্যাপেন্ডিক্সের প্রদাহকে অ্যাপেন্ডিসাইটিস বলে। অ্যাপেন্ডিক্স একটি আঙ্গুলের মতো লম্বা অংশ, এখানে ইনফেকশন অ্যাপেন্ডিসাইটিস হয়। অ্যাপেন্ডিসাইটিস 10 থেকে 30 বছরের লোকের বেশি হয়। এটা হইলে কি হয়, এটা হইলে অ্যান্টিবায়োটিক দেয় নর্মালি, না হলে অপারেশন করতে হয়। অনেক বেশি পেটে ব্যথা হয়, এগুলো পড়লেই পারবা, এগুলো কঠিন কিছু না। পেট ফাঁপা কোনো রোগ না, অনেক রোগের লক্ষণ, আমাশয়, অম্ল রোগ, অ্যাসিডিটি, উদরাময়, ম্যালেরিয়া, টাইফয়েড, অনেক কারণে পেট ফাঁপতে পারে, বলে না পেট ফাঁপা, ঠিক আছে। তো এটা একটু পড়বা। চিকিৎসা, পেট ফাঁপার চিকিৎসায় যেই কারণে ফাঁপছে এগুলো রিডিং দিলেই পারবা, সহজ জিনিস। অ্যাপেন্ডিসাইটিস রিডিং দিবা। লিভার সিরিয়াসলি, লিভার এখনো পড়াই, এটা পরে পড়াবো। ইরিটেশন বয়েল সিনড্রোম পড়ে দিই। ইরিটেবল বয়েল সিনড্রোম কি, বিরক্তিকর পাকস্থলী বা ক্ষুদ্রান্তের মধ্যে বিরক্তিকর, মানে পেটের ভিতরে খিল ধরছে, ক্র্যাম্পিং, পেটে কামড়াচ্ছে, পেট ব্যথা, এটাকে বলা হয় ইরিটেবল বাওয়েল সিনড্রোম বলা হয় এটাকে, ঠিক আছে। আইবিএস এর কারণ এখনো জানা যায় নাই, এটাকে আইবিএস বলে, মানে পেটের ভিতরে মনে হয় কি একটু কামড়াচ্ছে এই টাইপের। হ্যাঁ, রিডিং দিবে, রিডিং। তারপর পিত্তথলিতে যে তখন পড়াই নেই, এটা পরে পড়াবো তোমাদেরকে। তারপরে পাকস্থলীর আলসার, এটা তো পড়াই দিছি, যে হেলিকোব্যাক্টার পাইরোরি পড়াই দিছি কিন্তু একটা, এটা আক্রমণে আলসার হয়, শেষ, ডান। নেক্সট ক্লাস রবিবার আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে খাদ্যবস্তু শোষণ পড়াবো, খাবার কেমন শোষণ হয়, তাহলে একটা বড় একটা অংশ শেষ হয়ে যাবে। তো ধন্যবাদ। নেক্সট ক্লাসে হচ্ছে খাদ্যবস্তু শোষণ, তারপরে ক্লাস খাদ্যবস্তু শোষণের সাথে হরমোন পড়াই দিব, তারপরে ক্লাসে এই লিভার, তারপরে ক্লাসে হচ্ছে অগ্নাশয়। তাহলে আর 3টা ক্লাস লাগবে, তাহলে এই শেষ চ্যাপ্টার ইনশাল্লাহ 1 তারিখ 3 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।